নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের যে গল্পটি শোনাবো সেই গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত কালচিনি। এই গল্পের প্রথম পার্টটি আমি তোমাদের আগের ভিডিওতে শুনিয়েছিলাম। যারা যারা শোনোনি তারা একবার শুনে নাও। তাহলে চলো গল্পটি আমরা শুরু করি। তাহলে আমাদের গল্পটি প্রথম পর্বে আমি যে গল্পটি বলেছিলাম, বাঙালি অধিবাসীদের পূর্বপুরুষ বহুকাল আগে বাঁকুড়া বা মেদিনীপুর জেলা থেকে এসে এখানে বাস করেছিল। এটি ছিল প্রথম পর্বের শেষের পার্টটা। প্রথম পর্বে যে শেষের অংশটা সেটা আমি তোমাদের একটু শোনালাম। এরপর থেকে বলবো, এই বনাঞ্চলের পরিবেশের মধ্যেও এরা নিজেদের বৈশিষ্ট্য ঠিক বজায় রেখে চলেছে। আমরা নারায়ণ হাঁসদার বাড়ি গিয়ে উঠলাম। খড়ের বাড়ি, মাটির দেওয়াল, মাঝখানে বড় একটা চওড়া ঘর, তার চারপাশে হুঠুরি শাল কাঠের দরজা জানালা, কোথাও চুন সিমেন্টের বালাই নেই। নারায়ণ হাঁসদার মুখে শুনলাম এ ঘর অন্তত 70 বছর আগের তৈরি, অথচ মাঝে মাঝে নতুন ছাউনি দেওয়া ছাড়া অন্য বিশেষ কোনো খরচ নেই এর পেছনে। নারায়ণ হাঁসদার বাড়ির মেয়েরা এগিয়ে এসে গাড়ি থেকে আমাদের বাড়ির মেয়েদের নামিয়ে নিয়ে গেল। তাদের পরনে ফর্সা শাড়ি, গায়ে ব্লাউজ। এমনি আজ বন্য গ্রামের মেয়েদের তুলনায় অনেক মার্জিত ও সভ্য। এদের কথাবার্তাও ভালো, খানিকটা এ অঞ্চলের বুলি ও টান থাকা সত্ত্বেও ভালো বাংলা বলেই মনে হয়। নারায়ণ হাঁসদা বাঙালি নয়, সাঁওতাল। ওদের বাড়িটা একটু বেশি ভালো, আসবাবপত্র অনেক রকম আছে, কারণ ও গ্রামের প্রধান। অবস্থাও ভালো। নারায়ণ হাঁসদার মা এসে বললে, ঠাকরাইনরা আসেন ঘরের মধ্যে, গরিবের ঘরে পা দিচ্ছেন, পায়ে জল দেন। আমি বাইরের ঘরে একটা চৌকির ওপর বসলাম। নারায়ণ হাঁসদার ভাই এসে তার ওপর একটা ভালো 17 ইঞ্চি পেতে দিয়ে গেল। এতটা পাহাড়ি রাস্তায় এসে শরীর খুব ক্লান্ত হয়ে পড়েছিল। আমি গরুর গাড়িতে বেশি উঠিনি, হেঁটেই এসেছিলাম গরুর গাড়ির পাশে পাশে। বালতিতে ঠান্ডা জল ঝর্ণা থেকে তুলে নিয়ে এলো। হাত মুখ ধুয়ে ফেললাম, মাথাও ধুয়ে ফেললাম। শরীর স্নিগ্ধ হয়ে গেল। সারাদিনের পরে এখন হঠাৎ হলদে রোদ গাছপালার মাথায়, দূর পাহাড়ের মাথায়, বনকুসুমের সুবাস ভরা অপরাহ্নটি বন্য বিহঙ্গের কলরবে মুখ। ওদের বাড়ির সামনে মস্ত বড় কুসুম গাছ, তার তলায় কাঠের আস্ত গুঁড়ি, চেরা ছালটের বেঞ্চি পাতা। সেখানটাতে গিয়ে বসলাম। ঝিরঝির পাহাড়ি হাওয়া। গ্রামটিতে বেষ্টন করে দূরে দূরে নীল পাহাড়মালা, অরণ্যের শ্যামশোভা সারোয়া পাহাড়ের সানুদেশে 2 ফার্লং দূরে পর্বত নদীর ধারে ধারে। এ যেন রূপকথার গাঁ, যেখানে রূপকথার গাঁয়ে জোনাকি জলা বনের ছায়ে দুলিছে 2টি পারুল কুড়ি, তাহারই মাঝে বাসা। শহর থেকে অনেক দূরে পাহাড়ি বনের ধারে শাল আসান মহুল গাছের ছায়ায় লুকানো আছে রূপকথার গ্রাম। জ্যোৎস্না রাতে বনের ফুলের সুবাসে এদের কুটিরে বাতাস মদির কর তোলে।
বাঘ ভাল্লুক উঁকি মারে আনাচে কানাচে, বনের ময়ূর নৃত্য করে এমনি বর্ষার দিনে কুসুম গাছের ডালে। খুব নিস্তব্ধ, শান্তি ও নির্জনতায় ভরা। দিনে এরা গান গেয়ে বেড়ায় গ্রামের মাঠে পথে, ঝর্নার স্বচ্ছ জল তুলে আনে সুঠাম বনবধূরা। কুরচি ফুল ফোটে পাষাণ পথ বেয়ে, রিক্ত বৃত্ত করবীর বাঁকা ডালে মাংসল বটের চাহা, তিত্তির পাখি উড়ে এসে বসে। শহরের লোকে এ গাঁয়ের সন্ধান খুঁজে পায় না। নারায়ণ হাঁসদার ভাই এসে বললে, বাবু চা দেব কোথায়? ঘরে আসবেন? এখানেই ভালো, বেশ ফাঁকা জায়গা, গাছের তলায়। পিকা বানাবো বাবু? বিড়ি সিগারেটের এখানে মেলা না। চমৎকার হবে, বানা। ঘটিতে চা এলো, আর এলো তালের পরোটা, গরম ভাজা মুড়ি, তালের ক্ষীর, মর্তমান কলা, আর শশার কুচি, নুন নেবু মাখানো। যা কিছু সবই এ গ্রামের, কেবল পরোটার আটা এসেছে বাইরে থেকে। অবশ্যই চা চিনিও। খাঁটি দুধের তৈরি তালের ক্ষীরটি অতি উপাদেয় হয়েছিল। নারায়ণ হাঁসদা বিনীতভাবে বললে, আমাদের স্কুল দেখবেন? আমার মেয়ে সেখানে মাস্টার। যাবেন? নিশ্চয়ই যাব। আমার জানা ছিল না নারায়ণ হাঁসদার কোনো মেয়ে আবার স্কুল মাস্টার। বললাম, কিন্তু এখনও স্কুল খোলা আছে? বেলা তো বেশি নেই, আপনি দেখতে যাবেন বলে খোলা রাখা হয়েছে। সে কি, এতক্ষণ বলতে হয়? চলো চলো। অনেকটা গিয়ে গ্রামের প্রান্তসীমায় ফাঁকা মাঠ ও বনের সামনে খড়ের স্কুল ঘর। সে এমন একটি স্বপ্নময় সুন্দর জায়গা যে মনে হলো এখানে মাস্টারি করা একটা সৌভাগ্য। স্কুলের মাঠের অল্প দূরেই নিবিড় অরণ্য, ভূমি শুরু। রাত্রে নাকি স্কুলের রোয়াকে ভাল্লুক এসে বেড়ায়। জারুল ফুল ফুটে আছে অদূরবর্তী বনশীর্ষে। যে জারুল গাছ কত যত্ন করে কলকাতার রাস্তার ধারে মানুষ করা হচ্ছে। আমি স্কুলের মধ্যে ঢুকতেই ছাত্রছাত্রীরা উঠে দাঁড়ালো একসঙ্গে। নারায়ণ হাঁসদারের মেয়ে নার্সদের মতো কাপড় পরে নিচু টুলে বসে ছাত্র পড়াচ্ছিল। 22-23 বছর বয়স হবে। কালো বটে, তবে কুচকুচে কালো নয়। চোখ দুটিতে সরলতা ও উৎসুকের দৃষ্টি। হাত জোর করে নমস্কার করলে। আমিও নমস্কার করলাম। বেশ লাগলো মেয়েটিকে। স্কুলের দেওয়ালের একখানা ব্ল্যাকবোর্ড টাঙানো, তার একপাশে মহাত্মা গান্ধীর ছবি একখানা বাংলা ক্যালেন্ডার ঝুলছে তার পাশে। মেঝেতে মাদুর পাতা, তাতে ছাত্রছাত্রীরা বসে। সামনে একটা করে নিচু টুল, তাতে বইপত্র রাখে। নারায়ণ হাঁসদা বললে, এই আমার মেয়ে, এর নাম সুশীলা। আমি বললাম, বেশ, আপনি বসুন। আপনার ছাত্রছাত্রীরা কি পড়ে? মেয়েটি বিনীতভাবে বললে, লোয়ার প্রাইমারি পাঠশালা এটা। একটি ওরই মধ্যে বড় ছেলেকে জিজ্ঞেস করলাম, কি পড়ো? সরল সাহিত্য পাঠ। পড়ো তো একটু। আচ্ছা, বেশ হয়েছে, বসো। ভালো পড়েছ, মেয়েটি বললে। একটা কবিতা শুনবেন? নিশ্চয়ই। আমাকে অত্যন্ত অবাক করে দিয়ে একটি ছোট ছেলে রবীন্দ্রনাথ কবিতা আবৃত্তি করলে। ওই দেখো মা, আকাশ ছেয়ে মিলিয়ে এলো আলো, আজকে আমার ছুটোছুটি,
লাগলো না আর ভালো। ঘণ্টা বেজে গেল কখন, অনেক হলো বেলা। তোমায় মনে পড়ে গেল, ফেলে এলাম খেলা। যে দেশের ঘর বনানী ও পাহাড় অঞ্চলের ক্ষুদ্র সাঁওতাল গ্রামের ছোট ছেলে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করে, সে দেশ বাংলাভাষী নয়। এ অদ্ভুত মন্তব্য কাদের? তারা এসে যেন দেখে যায়। বোর্ডে একটা ছোট অঙ্ক দিয়ে ওদের কষতে বললে সুশীলা। তারা স্লেটে অঙ্ক কষে আমার কাছে দেখাতে নিয়ে এলো। গান্ধীজির ছবি দেখিয়ে ছেলেদের বললাম, কার ছবি বলো তো? বড় বড় ছেলেরা সবাই বললে, গান্ধীজির। ছোট ছেলেমেয়েরা উত্তর দিলে না। আমি ওদের খুব উৎসাহ দিলাম লেখাপড়ার বিষয়ে। সুশীলা স্কুলের ছুটি দিয়ে দিলে। আমার স্কুল পরিদর্শন উপলক্ষে নাকি আগামীকালও ছুটি থাকবে। ছেলেরা 3 বার বললে, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। একে একে আমায় নমস্কার করে সবাই স্কুল থেকে বেরিয়ে গেল। বাইরে গিয়ে উচ্চ কলরব ও হাসি খুশির ঢেউ তুলে যে যার বাড়ির দিকে চলল। মেয়েরা দেখি মেয়েদের সঙ্গে খুব জমিয়ে তুলেছে। বেলা গেল, যদিও সম্মুখে জ্যোৎস্না রাত, মেঘে ঢাকা আকাশ। জ্যোৎস্না বিশেষ সাহায্য করবে না দুর্গম পাহাড়ি পথে। সেই জন্যে নারায়ণ হাঁসদা বারবার বলতে লাগলো, রাতে এখানে থাকুন বাবু। সুশীলা এসে বললে, থাকুন রাতে আজ, আপনারা থাকলে বড় খুশি হব। বললাম, আপনি বরং একদিন আমাদের ওখানে আসুন আপনার বাবার সঙ্গে। আজ ছেড়ে দিন আমাদের। সুশীলা চুপ করে রইল। অনেকক্ষণ থেকে একটা প্রশ্ন ওকে জিজ্ঞেস করব ভাবছিলাম। এইবার বললাম, আপনি কত দূর পড়াশুনো করেছেন? সুশীলা উত্তর দিল, মেদিনীপুর স্কুল থেকে মাইন পাস করেছি। একটা ক্রিশ্চান মিশনে সেলাই আর ইংরেজি শিখেছি কিছুদিন। এখানে মাইনে কত পান? 20 টাকা। স্কুলের লাইব্রেরি আছে? সামান্য কিছু বই আছে, রবীন্দ্রনাথের বই কিছু আনবো এবার। কি বই পড়ছেন রবীন্দ্রনাথের? কিছুই পড়িনি। আমি যে মিশনে সেলাই শিখতাম সেখানকার টিচারের কাছে ওর অনেক বই ছিল। ওর গানের বই আমার সবচেয়ে ভালো লাগে। রবীন্দ্রনাথের গান গাইতে পারেন? গান গাইতে জানি নে, কোনো গানই নয়, শুনতে ভালোবাসি। একটা কথা বলবো, এদের মধ্যে যদি কেউ গান করেন একটি, তবে বড় ভালো হয়। আমাদের বাড়ির একটি মেয়ে রবীন্দ্রনাথের গান গাইলেন, ওরা সবাই খুব মন দিয়ে শুনল। এবার আমরা বিদায় নিলাম। আসবার পথে ওরা খানিক দূর আমাদের এগিয়ে দিলে আর উপটৌকন দিলে, সঙ্গে ঢেঁড়স, কুমড়ো, পাতিলেবু, বড় এক ছড়া মর্তমান কলা, গোটা 4 পাকা তাল। সারোয়া পাহাড়ের ওপর যখন উঠেছি তখন অস্ত দিগন্তের মেঘের নিচে দূরের পাহাড়গুলো ক্রমে অস্পষ্ট হয়ে আসছে। একটা চমৎকার ঔষধি গন্ধ উঠছে বনলতা গাছপালা থেকে। পাখিদের কাকলি ধ্বনিতে অধিত্যকার বনানী মুখের হয়ে উঠেছে। আমবনে বইচি ঝোপের পাশে এ পাখি ডাকে, পাপিয়া। সারোয়া পাহাড় থেকে যখন নামলাম এপাশে ঢেঁড়াপানি গ্রামের কুটিরে কুটিরে, তখন মাটির প্রদীপে মহুয়া বীজের তৈল ও বন করঞ্জার তৈলের মিটমিটে আলো। কেরোসিন তেল এসব দুর্গম বনাঞ্চলে আদৌ পৌঁছায় না। আজকাল
তার ধারও এরা ধারে না। ডিবুডুংরি পাহাড়ের আগে সেই বনভূমির মধ্যে দিয়ে অতি সন্তর্পণে মশাল জ্বালিয়ে গাড়িখানা চালাতে লাগলো দারোয়ান বনহস্তির ভয়ে। অন্ধকার খুব ঘন নয়, মেঘ ভরা জ্যোৎস্নায় পথ দেখতে কোনো অসুবিধে নেই। হঠাৎ দেখি সেই নির্জন বনপথে দুজন লোক আসছে, দুটি মেয়ে মানুষ। বললাম, বাড়ি কোথায় রে? উই গাঁয়ে বটে। কোন গাঁয়ে? টেরাপানি। এত রাতে কোথা থেকে আসছিস? হাটে গিয়েছিলে। আবার কোথা আসবো বটে? তা বটে, আজ কালিকাপুরের হাট, মনে ছিল না সে কথা? এই দুটি মেয়ে যদি এত রাতে এই বনজন্তু মধুস্মিত অন্ধকার বনপথে নির্ভয়ে আসা যাওয়া করতে পারে, তবে আমরা মস্ত বড় দুঃসাহসের কাজ কিছু করছি না। রাতের গাড়ি করে ফিরে। আগে ভয় যে না হয়েছিল এমন নয়, এখন লজ্জিত হলাম সেজন্যে। তবে এ বনই এদের জন্য। কিছু বোঝে না ওরা বন ছাড়া। স্নেহময়ী জননীর অঙ্কের সমান ওদের কাছে এই পাণ্ডব বর্জিত বনাঞ্চল। বাঘ ভাল্লুক ওদের বাল্যসঙ্গী, আমাদের তা নয়, এইটুকু যা তফাৎ। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো। আজকের মতো বিদায়।